স্ট্যাটাস রিপোর্টও ঠিক সেম জিনিসই করেছে, যে যারা যারা এই মানে এভিডেন্স ট্যাম্পারিং এ আছে এবং যারা যারা অন্যান্য ধর্ষণ খুনের সঙ্গে জড়িত আছে, এরা সবাই এভিডেন্স ট্যাম্পারিং এর কাজে যুক্ত, ওখানে নিযুক্ত ছিলেন। আরজিকর হসপিটালের কেউ এখন আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না, এমনকি আমার মেয়ের ভিপি কোনোদিনও আজ পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। যারা খুনি তাদের ধামাচাপা আড়াল করতে গিয়ে সমস্ত এভিডেন্স এমন ভাবে নষ্ট করা হয়েছে যে ডেথ সার্টিফিকেট তৈরির জন্য যে কাগজপত্রগুলো দরকার সেগুলোই পাওয়া যাচ্ছে না। সিবিআই আমাদের দিকে যতটা স্পর্শকাতর, তার থেকে বেশি স্পর্শকাতর যারা আমার মেয়েটাকে নিয়ে পুড়িয়ে দিয়েছে, এই চারজন কোনোদিন আমাদের ফোন করেনি, এবং আমার মেয়ের যে ভিপি, যে এইচওডি, তারাও কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। সিবিআই আমাদের বিরোধিতা করছে বলেই আজকে এই সমস্যাটা তৈরি হচ্ছে। কোর্টে দাঁড়িয়ে সিবিআই বলছে যে এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলোর যদি উত্তর আলোচনা করা হয় তাহলে যে আসামি আছে তার অ্যাকুইটাল হবে, সে ছাড়া পেয়ে যাবে। তাহলে সিবিআই কি তদন্ত করেছে? সিবিআই এই সমস্ত কিছু অজুহাত দেখিয়ে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। সিবিআই যে খেলাটা খেলছে, জানি না কিসের জন্য খেলছে কোনো কারণে না, কোনো কারণে খেলছে। সিবিআই দপ্তরে বৈঠক সারার পর অবশেষে কলকাতায় এসেছেন অভয়ার মা বাবা, এবং তাদের সঙ্গে আজ আমরা সেই ধরনেরই কিছু প্রশ্ন, সেই সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো রাজ্যবাসীর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, জানাটা প্রত্যেকের প্রয়োজন, সেই সমস্ত কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছে অভয়ার বাড়িতে, অভয়ার মা বাবার কাছে। এবং তাদের কাছে প্রথমেই আমি প্রশ্ন করব যে 17ই মার্চ সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি, এবং তার আগে নিজেদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট শিয়ালদহ কোর্টে অলরেডি দিয়ে দিয়েছে সিবিআই। এখন সেই স্ট্যাটাস রিপোর্টে কি আছে সেটা যদি আপনারা জানেন তাহলে একটু আমাদেরকে বলো। স্ট্যাটাস রিপোর্টে মেইনলি যেমন চার্জশিটের মধ্যে 16-29 পয়েন্টে যেরকম দিয়েছিল, যে কারা কারা হাসাব করেছে, এভিডেন্স ট্যাম্পারিং, আর কে কে আছে ভেতরে, আমরা তদন্ত করে ফার্দার ইনভেস্টিগেশন করে রিপোর্ট জমা দেবো। স্ট্যাটাস রিপোর্টও ঠিক সেম জিনিসই করেছে, যে যারা যারা এই মানে এভিডেন্স ট্যাম্পারিং এ আছে এবং যারা যারা অন্যান্য ধর্ষণ খুনের সঙ্গে জড়িত আছে, ইফ এনি, যে কেউ আছে কিনা সেটা আমরা দেখবো। সেই একই ওদের সিবিআই স্টাইল যেটা, সেটাই এখানেও রেখেছে। স্ট্যাটাস রিপোর্ট সেটাই উল্লেখ করেছে। না মানে যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই এর দপ্তর থেকে বারবার সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে, যেটা দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আটকে উঠেছিলেন, সেরকম কিছু নেই। না, ওরকম কিছু নেই স্ট্যাটাস রিপোর্টে। আরজিকর কাণ্ডের পর বারবার মানে তথ্য প্রমাণ লোপাটের প্রশ্ন উঠেছে, এবং ঠিক কি হয়েছিল সেই রাতে, ধর্ষণের আগে কাদের সঙ্গে ডিনার করেছিলেন তিলোত্তমা, বা পরের দিন সকালে কেনই বা ওখানে আরজিকর কর্তৃপক্ষ সকলে ভিড় করে ঘটনাস্থলে ভিড় জমিয়েছিল, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। আপনারা তো মা বাবা, আপনাদের কি বক্তব্য এই বিষয়ে? যেমন ওই কেউ কোথাও মারা গেলে সেই স্পটটা যেমন কর্ডন করা হয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে জায়গাটা কর্ডন করা ছিল না, উল্টে কলেজের বিভিন্ন মানে যারা থ্রেড কালচারের মাথা, যেগুলো যারা আর কি, শুধু আরজিকর মেডিকেলের নয়, টোটাল মেডিকেল কলেজগুলোর, তারা ওখানে উপস্থিত ছিল। উত্তরবঙ্গ লবির অনেকে ছিল, এবং সেটা ডিসি সেন্ট্রাল ইন্দ্রাণী মুখোপাধ্যায় মার্ক করে করে সবাইকে দেখিয়ে দিয়েছেন কে কে। যেমন অভিজ্ঞকে উনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছেন, এবং পরে দেখা গেছে এটা অভিজ্ঞ, বিরূপাক্ষ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাম করে একজন, এবং আরজিকরের যিনি ফরেন্সিক বিশেষজ্ঞ তিনিও এখানে উপস্থিত ছিলেন। এরা সবাই এভিডেন্স ট্যাম্পারিং এর কাজে ওখানে নিযুক্ত হয়েছিলেন আর কি। এবং এটা সন্দীপ ঘোষের তত্ত্বাবধানেই এই সমস্ত সব করা হয়েছে। আমাদের একটা ফোন কল এলো 10:53, সেখানে বলা হলো আপনার মেয়ে অসুস্থ, আপনারা তাড়াতাড়ি আসুন। একটু পরেই সেই ফোনটা থেকেই ফোন এলো, বলা হলো আপনার মেয়ে সুইসাইড করেছে, আপনারা তাড়াতাড়ি আসুন। যাই হোক, আমরা তো তখন মানে পা কি মাটিতে নেই, আকাশটা মনে হয় মাথার উপর ভেঙে পড়েছে। রাত্রে যে মেয়ে 11:15 আমাকে বললো আমাদের খাবার এসে গেছে মা, আমরা খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, কোনো টেনশন নেই। সেই মেয়ে সকালে নেই। এটা শোনার পরে কোনো মা বাবা স্থির থাকতে পারে এটা ধারণা নেই। কিন্তু আমি তখন কেঁদেছিলাম ঠিকই বাড়িতে, পরে গাড়িতে যেতে যেতেও কেঁদেছি, কিন্তু ওখানে গিয়ে সবকিছু দেখে আমরা দুটো মানুষ যেন পাথর হয়ে গেছিলাম। কোনো কথাও মুখ দিয়ে বেরোচ্ছিল না, কোনো চোখে জলও ছিল না, পুরো বাকরুদ্ধ হয়ে বসেই ছিলাম। বারবার পুলিশকে বলছিলাম আমাদের ভেতরে ঢুকতে দিন, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। এবং সেদিন যে ফোন করেছিল, সেই ফোন কে করেছিল, কেন আত্মহত্যা বললো, সেটাও তদন্ত করে দেখা হয়নি।
তারপর যখন আমাদের বাড়ির লোক আমাকে গিয়ে জড়িয়ে ধরলো, তখন আমার মনে হয় যেন আমি মানে সম্বিত ফিরে পেলেন। সম্বিত ফিরে পেলাম। তখন আমি ওদের জড়িয়ে ধরে কেঁদে ফেলেছি। কিন্তু যখন আমাদের 3 ঘন্টা ওখানে বসিয়ে রেখে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে সিপি, এসিপি, এবং সেদিন আমরা দেখেছিলাম আমাদের বাড়ির লোক যখন ঢুকছিল তখন ওই স্নিপার ডগ নিয়েও আসা হয়েছিল ওখানে তদন্ত করার স্বার্থে। কিন্তু সেই সব কিছু কোনো প্রমাণ বা তথ্য কিছুই চার্জশিটে আমরা দেখতে পাইনি এখনো অবধি। আচ্ছা, একটা এই প্রসঙ্গে মানে আর একটা প্রশ্ন উঠে আসে যে অভয়ার মনে হয় পরীক্ষা দেওয়া হয়েছিল এবং সেই পরীক্ষার বোধহয় রেজাল্টও বেরিয়েছে, আপনারা একটু আগে বলা বলি করছিলেন। সেই রেজাল্টে অভয়া কি মানে সেইবারে পরীক্ষা কি অভয়া দিয়েছিল? না, ওটা হচ্ছে পরীক্ষা, ওটা 3rd সেমিস্টার যারা ফাইনাল পরীক্ষা সেটা রেজাল্ট বেরিয়েছে। আমার মেয়ে 2nd ইয়ারে ছিল, আর 6 মাস পরে তার ওখানে ফাইনাল। সিনোপসিস জমা দিতে গেলে একটা পরীক্ষা দিতে হয়, মানে থিসিস জমা দেওয়ার আগে সেই পরীক্ষায় সেই পরীক্ষাও দিয়েছিল। সিনোপসিস জমা মানে এই যে থিসিসটা করবে সেটার জন্য একটা পরীক্ষা দিতে হয়, সেটা দিয়েছিল। আর সেই পরীক্ষার তো রেজাল্ট বেরিয়েছে যেটা অভয়া দিতে পারেনি, তার বন্ধুরা এবার মানে পরীক্ষায় পাশ করেছে, তারা নেক্সট স্টেপে এগিয়ে গেছে। আজকে তারা তাদের সেই চলে যাওয়া বান্ধবীকে কি স্মরণ করছে? তারা কিছু বলেছে? তাদের সঙ্গে কথা হয়েছে? না, আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আরজিকর হসপিটালের কেউ এখন আর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করে না। এমনকি আমার মেয়ের ভিপি কোনোদিনও আজ পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। 3rd ইয়ার ফাইনাল দিল তো, ও ফোন করে, কালকেই ফোন করেছিল এবং ও খুব ভেঙে পড়েছে, যে জানে যে সেই জন্য ও যোগাযোগ করেছে, বাকি কেউ যোগাযোগ করেনি। বাকি সায়ন্তন মানে অভয়ার বন্ধু ছিল সেই। আচ্ছা, সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে এবং সেটাতে কি এই রিপোর্টের উল্লেখ থাকবে বলে মনে করছেন? যে আরজিকর কাণ্ডে যে আমরা মনে করলে তো কিছু হবে না। সিবিআই কি করবে, যেমন আমরা সিবিআই দিল্লিতে গিয়ে কথাবার্তা বলেছি, সেটা জানি না সিবিআই কি করবে। রিপোর্ট সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে তখন আমরা বুঝতে পারবো। একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে তদন্তকারীদের কাছে বর্তমানে বাজেয়াপ্ত করা রয়েছে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটে যে অন্যতম মূল অভিযুক্ত সেই যে থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, টানা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল, তার সিম কার্ড। এখন এই অভিজিৎ মণ্ডল নিজের সিম কার্ড ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন এবং সিবিআই সেখানে জানিয়েছে যে ওই সিম কার্ড যদি ফেরত দেওয়া হয় তাহলে আরো তথ্য প্রমাণ লোপাট হতে পারে এবং আদালত তাতে সায় দিয়েছে। আপনাদেরও কি তাই মনে হয়? হ্যাঁ, আমরা তখন আদালতে উপস্থিত ছিলাম। অভিজিৎ মণ্ডলের আইনজীবী সে নিজে উপস্থিত হয়েছিল, অভিজিৎ মণ্ডল উপস্থিত হয়নি। এবং তারা যে একটা অ্যাপ্লিকেশন করেছিল, আদালতও সিবিআই বলেছে দেওয়া যাবে না, এবং আদালতও সেই তার উত্তরে বলেছে না, এটা দেওয়া সম্ভব না। এই সিবিআই এর তদন্ত করা নিয়ে যেমন আপনারাও অসন্তোষ প্রকাশ করেছেন, সেরকম কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি দলীয় সভা থেকে সরাসরি সিবিআই কে নিশানা করেছেন এবং বলছেন যে আরজিকর মামলায় আজ পর্যন্ত সমাধান করতে পারেননি, মামলার পর মামলা চলছে। কোন মুখে আপনারা কথা বলেন? সিবিআই তদন্ত নিয়ে এমন অসন্তোষ প্রকাশ করেছে, আপনারা কি তার সঙ্গে সহমত? এটার উদ্দেশ্যটা যে কি উদ্দেশ্য নিয়ে মতামত প্রকাশ করেছে, তবে প্রথম দেখলাম যে, প্রথম না দ্বিতীয়বার দেখলাম যে উনি যে বললেন যে এই যে সঞ্জয়কে এতদিন একাদোষী বলে আসছিলেন, সেটা উনি অস্বীকার করলেন এবং বললেন যে আরো দোষী আছে, আর দোষীরা আরো হসপিটালের মধ্যে লুকিয়ে আছে। উনি নিজেই স্বীকার করেছেন বিষয়টা। আচ্ছা, আপনারা তো দিল্লি গেছিলেন, দিল্লিতে সিবিআই দফতরে আপনাদের বৈঠকও হয়েছে সিবিআই কর্তার সঙ্গে, তাহলে সেখানে কি হলো, কি কথা বললেন আপনারা? আমরা আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, যে দিকটা সিবিআই এখনো দেখেইনি সেই দিকগুলো তুলে ধরেছি। যেমন আমার মেয়ের সঙ্গে সেদিন রাত্রে যারা ডিনার করেছিল তাদের সাক্ষীতে সবাইকে ডাকা হয়নি, 2জনকে মাত্র ডাকা হয়েছে, 2জনের বয়ান দুরকম, সেদিকটাও দেখা হয়নি। তাছাড়াও যে আমার মেয়ের ডেথ সার্টিফিকেটই আমরা এখনো পাইনি। তারপরে যে আমাদের বাড়িতে ফোন করেছিল, সেই যে ফোন কল যিনি করেছিলেন তাকে সাক্ষীতে রাখা হয়নি, এমনকি আমি নিজেও সাক্ষী দিতে পারিনি কোর্টে এখনো। এগুলোই তুলে ধরেছি আমরা সিবিআই এর ডিরেক্টরের কাছে। আচ্ছা, সিবিআই ডিরেক্টরের কাছে আপনারা সীমা পাহুজার সম্পর্কে কি অভিযোগ করেছেন? হ্যাঁ, করেছি। রায়ের কপিতে যে অভিযোগগুলো জজ সাহেব করেছেন, অভিজিৎ শিয়ালদা কোর্টের যে যিনি অনির্বাণ দাস, সেই অভিযোগগুলোই আমরা তুলে ধরেছি। কারণ আমরা তো আর উইদাউট প্রুফে কোনো কথা বলতে পারি না। উনি যে মন্তব্যগুলো সীমা পাহুজার বিরুদ্ধে করেছেন, সেই মন্তব্যগুলোই আমরাও ডিরেক্টরের সামনে তুলে ধরেছিলাম।
এবং সেটা একটা লিখিত আকারেও দেওয়া হয়েছে। আচ্ছা, এই ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য আর কি কি প্রসেসের মধ্যে দিয়ে আপনাদের যেতে হবে বলে মনে হচ্ছে? ডেথ সার্টিফিকেট পাওয়ার জন্য সিবিআই কে ভালো করে তদন্ত করতে হবে। যখন তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করতে করতে ওদের খেয়ালই ছিল না যে সব তথ্য লোপাট করা যাবে না, কিছু কিছু তথ্য রাখারও প্রয়োজন আছে। সেই কারণেই তো তথ্য মানে মেয়ের যে ডেথ ডিক্লারেশন সার্টিফিকেটটা, সেই যে তথ্য এবং ইনজুরি রিপোর্ট সেগুলো লোপাট করা হয়েছে। তার জন্যই তো আমরা আজকে ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি না। এই যে সিবিআই এতদিন ধরে বলছিল তথ্য প্রমাণের কোন লোপাটের কোনো তথ্য আমরা পাচ্ছি না, এই যে আমরা মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি, এটাও তথ্য প্রমাণ লোপাটের একটা জ্বলন্ত প্রমাণ। এটা তথ্য প্রমাণ লোপাট করতে গিয়ে সবকিছু ধামা মানে যারা খুনি তাদের ধামাচাপা আড়াল করতে গিয়ে সমস্ত এভিডেন্স এমন ভাবে নষ্ট করা হয়েছে যে ডেথ সার্টিফিকেট তৈরির জন্য যে কাগজপত্রগুলো দরকার সেগুলোই পাওয়া যাচ্ছে না। হসপিটাল ডেথ সার্টিফিকেটের দায় ঠেলছে কলকাতা পুরসভার দিকে এবং পুরসভা দায় ঠেলছে হসপিটাল। আমরা সিবিআই ঘাড়ে ফেলে দিয়েছি। সিবিআই কাজ সেদিন আমরা ডিরেক্টরের সামনেই বলেছি এবং সিবিআই ঘাড়ে ফেলেছি, তোমরা তদন্ত করে বের করো। ও আমাকে ফোন করেছিল, ডিরেক্টরের অফিস থেকে বেরোনো 2-3 ঘন্টা পরে আমাকে ফোন করেছিল, ডেথ সার্টিফিকেট আপনারা পাচ্ছেন না কেন? কে ফোন করেছিল? সিবিআই কর্তা। আমি বললাম যে আপনারা তদন্ত করে দেখুন, যারা যারা অপরাধ করেছে, অপরাধ নিশ্চয়ই কেউ করেছে, যার জন্য আমরা তথ্য প্রমাণ লোপাট করেছে বলেই তো আমরা ডেথ সার্টিফিকেটটা পাচ্ছি। ঘটনার দিন মেয়ের সঙ্গে যারা ছিল তাদের জিজ্ঞাসাবাদ তো সিবিআই করেইনি, সেটা আপনারা বললেন, এবং এমনকি পরবর্তীকালে সন্দীপ এবং তালা থানার ওসি তাদেরকেও কিন্তু মানে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট পেশ করতে পারে না বলে জামিন হয়ে যায় তাদের, এবং তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে এই অভিযোগে বারবারই করেছেন আপনারা, এবং সিবিআই ডিরেক্টরকে সেটা জানিয়েছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। জানিয়েছেন এই সমস্ত অসঙ্গতি? এবং সিবিআই প্রথম দিন যেদিন সন্দীপ ঘোষ এবং তালা থানার ওসিকে কোর্টে তোলা হয়েছিল মানে হেফাজতে নেওয়ার জন্য, কোর্টকে 45 মিনিট স্টে করতে হয়েছে এই মামলা শোনার জন্য। সিবিআই যে লয়ার 45 মিনিট পরে কোর্টে ঢুকেছে। মানে সিবিআই এর যে কর্মকাণ্ডের যে গাফিলতি, সেইগুলো এই সমস্ত থেকেই প্রমাণ হয়, এগুলো আমরা তুলে ধরেছি ডিরেক্টরের কাছে। না, সিবিআই যে এরকম মানে এতটা মানে সেনসিটিভ একটা ইস্যু, যেটা না সেরকম গুরুত্ব দিয়ে কোনো কাজই করেনি, দেশ থেকে বিদেশে ছড়িয়ে গেছে, আমাদের পড়শি দেশ পাকিস্তান যাদের সঙ্গে চিরকাল বৈরিতা তারা পর্যন্ত অভয়ার হয়ে তারা সমবেদনা জানিয়েছে, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের সিবিআই তারা যে এত দুলকি চালে চলছে সেটা তো অসহ্যকর, সেটা আপনারা বলেছেন। এটা বলেছি, কিন্তু সিবিআই আমাদের দিকে যতটা স্পর্শকাতর তার থেকে বেশি স্পর্শকাতর যারা আমার মেয়েটাকে নিয়ে পুড়িয়ে দিয়েছে, আমরা বারবার বলা সত্ত্বেও ওনারা বলছেন ওরা কি আর দোষ করলো, আপনারা সেদিন হতাশ ছিলেন, আপনাদের বিরক্ত করতে চাইনি, ওরা নিয়ে কাজটা করিয়ে দিন না, এটা তো করতে পারে না। এটা তো ওরা, আমরা তো সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, সেখানে ওরা দ্রুত এনে জ্বালিয়ে দিয়েছে, ওরা তো অপরাধ করেছে। আমাদের সীমা ম্যাডাম পাহুজা ম্যাডাম তখন বলছেন না, ওরা আপনারা হতাশ ছিলেন, নার্ভাস ছিলেন, একমাত্র মেয়ে চলে গেছে তাই ওরা করেছে, এটা ওদের কোনো অপরাধ নেই। এই বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, এটাও যেটা বলা হয়েছে। আচ্ছা, সেদিন রাতে আপনার মেয়ের সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ হয়েছে? আর কোনোদিন আমাদের ফোন করেনি, কোনোদিন আমাদের বাড়িতে আসেনি, বাকি যারা এসেছে, কিন্তু সেই 4 জন কোনোদিন আমাদের ফোন করেনি, এবং আমার মেয়ের যে ভিপি যে এইচওডি তারাও কোনোদিন আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। না মানে একটা নর্মালি যদি কলেজে কোনো বন্ধু বান্ধব অসুস্থ হয়ে যায়, সে সুস্থ আছে কিনা, কেমন আছে ইত্যাদি জানার জন্য তার বাড়িতে ফোন করে বন্ধু বান্ধবরা, সেখানে দাঁড়িয়ে এরা এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর একদিনও আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেনি? 6 জন চেস্ট মেডিসিনের মোট 6 জন, 2টি মেয়ে আর 4 জন ছেলে, এরা আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। এদের নাম আপনারা সিবিআই এর কাছে দিয়েছিলেন? হ্যাঁ, প্রথম দিন থেকে আমারও সিবিআই তে না হলো যতটা ক্লু, যেসব ক্লু আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে এবং যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের কাছে যখন এসেছে তখনও দিয়েছি, কিন্তু সিবিআই এই সমস্ত বিষয়গুলো দেখেনি। এমনকি সুপ্রিম কোর্ট মারফত একটা চিঠি দিয়েছিলাম যে এই বিষয়গুলো দেখা উচিত, সেই বিষয়গুলো দেখেছি কিনা তার প্রতিফলন চার্জশিটে আমরা এখনো পাইনি। সাপ্লিমেন্টারি চার্জশিট থাকতেও পারে, যা দেখা যায় সাপ্লিমেন্টারি চার্জশিট আর আসুক। আচ্ছা, দিল্লি থেকে ফিরে আপনারা কতটা আশাবাদী, মানে করুণানন্দী আপনাদেরকে কতটা আশ্বস্ত করলেন? কোর্টের দিক থেকেও সিবিআই আমাদের বিরোধিতা করছে বলেই আজকে এই সমস্যাটা তৈরি হচ্ছে। কোর্টে দাঁড়িয়ে সিবিআই বলছে যে এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি, এই প্রশ্নগুলোর যদি উত্তর আলোচনা করা হয় তাহলে যে যে আসামি আছে তার অ্যাকুইটাল হবে, সে ছাড়া পেয়ে যাবে। তাহলে সিবিআই কি তদন্ত করেছে? সিবিআই এই সমস্ত কিছু অজুহাত দেখিয়ে ব্যাপারটাকে ঝুলিয়ে রাখার চেষ্টা করছে। এটা যে সিবিআই থেকে হচ্ছে না কোনো রকম রাজনৈতিক প্রভাব আছে আমি জানি না। আমরা সবসময় আশাবাদী, আমাদের একটাই মাত্র মেয়ে, তারই স্বপ্ন পূরণ করতে আমরা
সারাটা জীবন লড়াই করেছি আমরা তিনজন একসাথে, এখন মেয়েটা চলে গেছে। কিন্তু আমরা মনে করি আমাদের উপর বড় দায়িত্ব দিয়ে গেছে, যেহেতু আমরা মনে করি যে দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা তার জন্য আমার মেয়ে শহীদ হয়েছে, প্রথম শহীদ। তাই আমরা তার দেখানো পথেই চলবো এবং যতদিন না বিচার পাবো এবং যতদিন না স্বাস্থ্য ব্যবস্থার এই ঘুণ ধরা যে ব্যবস্থা এইটা না ছাড়াতে পারবো, ততদিন আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। আমরা সবসময় আশাবাদী। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন করব যে আপনারা এই মামলাটা হাইকোর্টে মানে শুনানিটা নিয়ে আসতে চাইছেন কেন? হাইকোর্টে হলে আমাদের সুবিধা, যেহেতু দিল্লিতে যেতে অনেক সমস্যা, তারপর টাকা পয়সারও সমস্যা। হাইকোর্টে হলে আমরা প্রথম এখান থেকে সামনাসামনি হয়, এটা আমরা থাকতে পারি। দিল্লিতে তো একটা কেচেও আমরা থাকতে পারি না সামনে, সেই জন্যই আমরা এখানে নিয়ে হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের যে বিচার ব্যবস্থার মধ্যে যে তফাৎটা আমাদের চোখে পড়েছে, সেই একটা কথা বলি। যখন আমরা হাইকোর্টে পিটিশনটা করি প্রথম দিন, সিবিআই লয়াররা বলছে আমরা তো ঠিকঠাক মতো কাজ করছি, কেন আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে। তখন তীর্থঙ্কর ঘোষ যে এজলাসে মামলাটা ছিল, উনি সরাসরি বললেন যে আজকে তোমরা যদি ঠিকঠাকই কাজ করো তাহলে মা বাবার আজকে এখানে দেশে দাঁড়াত হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর কিন্তু সিবিআই দিতে পারেনি এবং সিবিআই তখন বাধ্য হয়ে চুপ করে দিলেন। সুপ্রিম কোর্ট যখন এই প্রশ্নটা সলিসিটর জেনারেল তুললেন যে আমরা তো ঠিকঠাক মতো কাজ করছি, এই সমস্ত নিয়ে হচ্ছে না কেন, তখন কিন্তু সুপ্রিম কোর্টের জজ এই কথাটা বললেন না যে পরিবার তারা কেন চাইছে যে হাইকোর্টে মামলাটা চলে যাবে। তার মানে আপনাদের হাইকোর্টের ওপরে অনেকটা বেশি আস্থা রয়েছে। বেশি আস্থা তো অবশ্যই, কারণ একদিন শুনে, প্রথম দিন শুনেই হাইকোর্ট এটা সিবিআই কে দিয়েছিল এবং সিবিআই পুলিশকে, কলকাতা পুলিশকে বলেছে যে কোর্টের ভেতরেই আমার সামনেই কেস ডায়েরি সিবিআই কে হস্তান্তর করতে হবে। কতটা অনাস্থা ছিল পুলিশের উপরে। সুপ্রিম কোর্ট হয়তো বিষয়টা এতটা ডিপলি ব্যাপারটা বুঝতেই পারছে না। হাইকোর্ট যে ব্যাপারটা বুঝতে পেরেছিল, সুপ্রিম কোর্ট তো ব্যাপারটা বুঝতেই পারছে না প্রথম থেকে। সিবিআই যে খেলাটা খেলছে, জানি না কিসের জন্য খেলছে কোনো কারণে না, কোনো কারণে খেলছে। আরেকটা অদ্ভুত, সারা ভারতে এরকম ভয়ঙ্কর বিভিন্ন কেস, ভীষণ জটিল কেসগুলো কিন্তু সিবিআই ভারতের অন্যান্য রাজ্যে, অন্যান্য প্রান্তে যথেষ্ট দক্ষতার সাথে সলভ করে ফেলছে এবং খুব তাড়াতাড়ি সলভ করছে। সেখানে দাঁড়িয়ে এই বিষয়টা মানে এতটা সেন্সিটিভ ইস্যু, আরজি করের এই ঘটনা, সেটা নিয়ে সিবিআই এরকম কেন ঝুলিয়ে রাখছে বা এরকম দুলকি চালে কেন চলছে, এ নিয়ে আপনাদের কোনো মতামত আছে? আমরা মতামত কিছু দিতে পারবো না, কারণ আমরা কোনো তথ্য নেই আমাদের কাছে, সেটার মতামত দেবো কি করে। তবে সেটা আমাদের খুবই কষ্টদায়ক হচ্ছে। যতটা সেদিন আমি ডিরেক্টরকে স্পষ্ট কথা বলেছি যে আমার মেয়ে তদন্ত নিয়ে একটা সার্কাস হচ্ছে, আপনারা সেই সার্কাস চালাচ্ছেন, এটা আপনাদের খুবই অন্যায়। ডিরেক্টর তখন আমাদের অনেক আজে বাজে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু বলতে দেওয়া হয়নি। কারণ সিবিআই যে গাফিলতিগুলো আমরা রায়ের কপি থেকে তুলে, রায়ের কপি আমার কাছে ছিল, সেই রায়ের কপিতে তুলে ধরেছি বলে সেখানে আমরা ডিরেক্টরকে উল্টে চেপে ধরে বিষয়টাকে, মানে ডিরেক্টরও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে সিবিআই ঠিক মতো কাজই করছে না। যখন আমরা এই সমস্ত কথা বলছিলাম তখন বলছিল মানে ব্যাপারটা কি, ওদের যে সেটিংস এর যে তত্ত্বটা, যে এরা কাজটা ঠিকঠাক মতো করছে না, সেই মানতে, সে ডিরেক্টর কোনদিন মানতে চাইবে? কোনদিন মানতে চাইবে না। আচ্ছা, রাষ্ট্রপতি আপনাদের সঙ্গে, তাদের সঙ্গে তো মানে রাষ্ট্রপতির সঙ্গে তো বোধহয় আপনারা দেখা করতে চেয়েছিলেন, তারপরে? রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আমরা প্রথমে খোলা চিঠি দিই, পরবর্তীকালে 2-3 বার মেল করি এবং তারপরেও একটা খোলা চিঠি দিই। লাস্টে উনি গত সপ্তাহে 26 তারিখ আমাকে মেল পাঠিয়েছেন যে আমার সময়ের অভাবের জন্য আমি ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখছি, কিন্তু আমার সময়ের অভাবের জন্য আপনাদের সঙ্গে দেখা করতে পারছি না। আমি সমস্ত দেশবাসীকে বলবো, দেখুন আমরা কীরকম দেশে বাস করি। আজকে যদি একটা রাষ্ট্রপতি, একজন মহিলা এরকম একটা ঘটনা, অন্তত আমাদের সান্ত্বনাটা যদি দেন, অন্তত মানসিকভাবে আমরা কিছুটা আরও দৃঢ় হতে পারবো, সেটাই আশা করে ওনাকে মেল করেছিলাম দেখা সাক্ষাতের জন্য। বিচার পাবো কি বিচার পাবো না সেটা তো পরের ব্যাপার, কিন্তু সেই মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য ওনাকে মেল করেছিলাম। কিন্তু উনি এই উত্তরটা আমাদের খুবই ব্যথিত করেছে এবং সমস্ত দেশবাসীকে বলবো আমরা কোন দেশে বসবাস করি তারা সেই জিনিসটা দেখুন এবং বিবেচনা করুন যে আমাদের দেশের পরিস্থিতি ভবিষ্যতে কী আছে।